এই পদ্মা নদী পাড়ি দেওয়ায় কোনো নৌকা লাগে না, ওর উড়ে নিয়ে যায়। অনেক ভালো, অনেক শান্তিতে আছি, চোর নাই ডাকাত নাই, আলো বাতাস আছে, অনেক শান্তিতে আছি আমরা। কতজন থাকো তোমরা ঘরে? 4 জন। 4 জন থাকো এই বিছানায়? কষ্ট হয় না? হয়, এমনি আর কি থাকি। তারপরেও থাকতে হয়, উপায় নেই। এটা অদ্ভুত এক ধরনের পাখি, কুড়া পাখি। যদি বড় সন্তান চলে যায় সে আবার কি থাকে? আমরা মাছ পাইছি অল্প কিছু, কিন্তু এখন যে পর্যায়ে আমরা মাছ পাইতেছি, এই মাছ দিয়ে আমাদের সংসার চলতেছে না। সেই জন্য আবার তো দেখি অন্য কিছু করা যায় কিনা। এই পরিমাণ আমরা বিক্রি করবো, এই পরিমাণ বিক্রি করে তো আমাদের সংসার চলতেছে না, চলে না। দর্শক, 2 জন মানুষ এই সারা রাত এই নদীতে পরিশ্রম করেছে, আর এই পরিশ্রমের ফল স্বরূপ এই এতটুকু মাছ কেজি খানি হবে না? হ্যাঁ, কেজি। এই কেজি খানি মাছ বিক্রি করে এই 2 ভাই কিভাবে চলবে? আসলে আমাদের বাংলাদেশের যারা মাছ শিকারের সাথে জড়িত রয়েছে, তাদের এই শীতের ভিতরে তাদের একটু সংসার চালাতে কষ্টই হয়। গ্রাম বাংলার এই এক অপরূপ দৃশ্য, শীতের এই সকালে এই গ্রামীণ পরিবেশের এরকম দৃশ্য সত্যি যে কাউর মন কেড়ে নিবে। অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছি। শহর থেকে অনেক দূরে প্রকৃতির এই রূপ লাবণ্য ও গন্ধ নিতে তাই ছুটে চলা গ্রামের পথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আপনাদের দেখাবো ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দড়িকান্দি গ্রাম। এই গ্রামটি পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা নয়নঘেরা এক অপরূপ সৌন্দর্যময় গ্রাম। তাই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভাই, মাথাগুলো কেটে দেওয়ার কারণ কি? এই যে আলি লম্বা লাগাবার গেলি আপনার জঙ্গলে যাবো, খেত খাটো করে কাটলি আলি খাড়া থাকবো। দড়িকান্দি গ্রামটিতে মাটি উর্বর থাকার ফলে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। বিশেষ করে এই শীতের মৌসুমে সরিষা এবং পেঁয়াজটা একটু বেশি উৎপাদিত হয়, পাশাপাশি মরিচ তো রয়েছে। জোর জমো নাই, আমরা এই টেহাদের নাই হেতা চাষ করে খাই। নাতিনি ভাত নিয়ে এসে মানে তারা এই মাঠেই তাদের সারাদিন পরিশ্রম করার পরে দেখা যায় যে মাঠেই খাবার তারা আহার করে। দর্শক, অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের বাংলাদেশ। তো এরকম একটি সৌন্দর্যময় একটি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি। তো সামনের দিকে কিছু বাড়িঘর রয়েছে, এই বাড়িঘরে যাব এবং এখানে তারা কিভাবে বসবাস করে এগুলো দেখব। ফসলি মাঠের ভিতরে তারা কিভাবে বাড়িঘর করে এখানে বসবাস করছে। এরকম একটি বাড়ি এইমাত্র প্রবেশ করলাম। তো কেমন কাটতেছে কাকা জীবন? কি মনে করি, আমরা কৃষি কাজ করি, কৃষক মানুষ। কত বছর হলো এখানে বাড়ি করছে? আমি এখানে, আমার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, অস্থায়ীভাবে এখানে রয়েছি একজনের জায়গায়। তার মানে কি ভাড়া নিয়ে? ভাড়া না, এই বন্ধু বান্ধবের মতো সে আর কি আমারে থাকতে দিছে। এখানে থাকি, বসবাস করি। লেসরাগঞ্জ বাড়ি ছিল, পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। পাশাপাশি আবার সময় পাইলে ঝাঁকা বানাই। ঝাঁকা বানান? হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরে বানাইতেছি, মানে একটু সময় পেলাম, ওই সময়টা চার দোকানে না কাজ করে আমি বাড়িতে এটা
আমার একটা ঝাঁকার দাম 300 টাকা দেয়, 250-300 টাকা। এই যে 3টা গরু। আলহামদুলিল্লাহ। তো দর্শক, গ্রামীণ জনপদের তাদের জীবন যাত্রায় এই গরু এবং গৃহপালিত পশুগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোর মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে এই পশু পালন এবং কৃষিকাজ করে। নদীতে বাড়ি ঘর ভেঙে গেলে আসলে মানুষের কিছু থাকে না। তো কাকার ঘরের অবস্থা এরকম। কতজন থাকো তোমরা ঘরে? 4 জন। 4 জন থাকো এই বিছানায়? কষ্ট হয় না? হয়, এমনি আর কি থাকি। তোমাদের যে আগে বাসা ছিল তখন তুমি দেখছো বাসা? নাম দেখিনি। তুমি দেখো না খাওয়ার পরে। দর্শক, এটা হচ্ছে কাকার বাসা। এই এতটুকু একটি ঘরের ভিতরে এই ছোট একটি বিছানা, এখানে 4 জন, পরিবারের 4 জন সদস্য এখানে বসবাস করে। আর ঘরে আসলে এই জীর্ণশীর্ণ অবস্থা হয়ে গিয়েছে ঘরে। তারপরেও তারা হাজারো কষ্টের ভিতরেও এই দুর্গম এই চর এবং গ্রাম অঞ্চলের মানুষ সুখ খুঁজে বেড়ায় তাদের এই ছোট ঘরের ভিতরেই। পড়ালেখা করো না তুমি? কোন ক্লাসে পড়ো? 8-এ। দোয়া রইলো অনেক বড় হও, পিতামাতার কষ্ট দূর হয়ে যাক, এই দোয়া রইলো। আমরা ঘরে বাইরে দুজনেই কাজ করি। আমার পরিবার কাজ করতে গেছে কাজে, যুদ্ধ করে চলতেছি জীবনের সাথে। সন্তান কয়জন কাকা? আমার 2 ছেলে। বড় ছেলে মাদ্রাসার লাইনে লেখাপড়া করাইছিলাম। ও ছেলেটা বজ্জিনের আসর হয়ে গেছিল, অনেক ভালো ছাত্র ছিল। এই যে 3 মাস যাবত বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। কোথায় গেছে আমি বলতে পারি না। নেটে দিছি, ফেসবুকে দিছি, সেনাবাহিনীর ক্যাম্পে জিডি করছি। 3 মাস ধরে খবর নাই? আমি থানায় জিডি করছি, আমি কোনো খোঁজ খবর ছেলেটার পাইনি। আমার বড় ছেলে পড়িয়া ছিল, ওরে উঠে নিয়ে গেছে। পরিষ্কার কথা, আমার সামনের থেকেও কয়েকদিন নিয়ে গেছিল ওরে উড়িয়ে। তাই হয়ে গেলে আমি নিজে চোখে দেখছি। বলেন কি? ছেলেটা আমার নিখোঁজ। মানে সামনে থেকে কি হাওয়ায় উঠে নিয়ে গেছে? আপনি নিজে দেখছেন? হ্যাঁ, এগুলো আমার নিজে চোখে দেখা। ঠিক আছে, এগুলো আমি দেখছি। আমার সামনে থেকে উঠে নিয়ে গেছে কয়েকদিন। ছেলেটা আমি পাইতেছি না। আমার 2 ছেলে, ছোট ছেলে ঢাকায় বার্নিং লাইনে কাজ করে, বই খাতা। এই পদ্মা নদী পাড়ি দেওয়ায় কোনো নৌকা লাগে না, ওরে উড়েই নিয়ে যায়। অলৌকিক একটি ঘটনা শুনলাম কাকার মুখে। তার সন্তানকে তার চোখের সামনে দিয়ে পদ্মা নদীর উপর দিয়ে উড়িয়ে এপার থেকে ওপার চলাফেরা করতো। তো কাকা দোয়া রইল আপনার ছেলেকে যেন আপনি আবার ফিরে পান। যদি বড় সন্তান চলে যায়, সে আবার কি থাকে? এ অভাগা পিতা কি ফিরে পাবে তার সন্তানকে? মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, এই সন্তানহারা বাবাটি যেন তার নারীচেরা ধনকে আবার ফিরে পায়। অনেক ভালো, অনেক শান্তিতে আছি। চোর নাই, ডাকাত নাই, আলো বাতাস আছে, অনেক শান্তিতে আছি আমরা। পুরা জীবনে একটু নদীর বাড়ি গেল। এখন গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ। তাই তো কবি জসিমউদ্দিন লিখেছেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের সের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। দর্শক, শীতের ভিতরে গ্রামীণ জনপদে এসে যদি আগুন না পোহা হয় তাহলে কি হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার সিজনে এটাকে ছেড়ে দিলে এটার যে এরকম আরো পাখি রয়েছে তাদেরকে ও নিয়ে আসে। তো ভাই, এটার বয়স কতদিন হয়েছে? ডাকে বয়স 3 বছর 3.5 বছর। 3 বছর 3.5 বছর। আর দর্শক দেখতে পাচ্ছেন যে এটা আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আমাকে ভালোই লাগে থাকে আমাকে ভালো লাগে ভালো লাগে। দর্শক আসলে এরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগবে, যে নিরিবিলি পরিবেশ, পাশে নদী, আর এখানে তাদের গৃহপালিত পশু রয়েছে, আশেপাশে ফসলি মাঠ, সব মিলিয়ে এখানকার জীবন যেন এক স্বর্গীয় জীবন, এখানকার জীবন যেন এক স্বর্গীয় রূপ ধারণ করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? বলো, শীত কেমন লাগতেছে? এই বসে শীতের ঠেলায় আগুন টাগুন পোহান? এখন ভালো বসছে, কাপড় পরে যায়। দর্শক, আমরা এখন রয়েছি এই হরিরামপুর পদ্মা নদীর পাড়ে। এখানে কিছু পানের বাগান রয়েছে, এরকম একটি বাগানে এখন আমি প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পানের সারি সারিবদ্ধ হবে। বাহ ভাই, কেমন আছেন? ভাই ভালো, আমি অনেক ভালো আছি, খেতখোলা করতেছি, মোটামুটি ভালোই চলতেছি। এরকম কয়টা বাগান আছে এরকম আপনার? আমাদের একটাই, এখানে মোটামুটি একটাই, আরো আমার তাছাড়া বাইকও আছে, অন্য অন্য অনেকেরই আছে। আমরা এখন বাবুল ভাইয়ের এই বাগানে রয়েছি। এক কথায় অসাধারণ একটি, মানিকগঞ্জে এরকম পান তৈরি হয় কিংবা পান উৎপাদন হয় এই জিনিসগুলো জানা ছিল না। তো ভাই, এটা কি কোনো স্পেশাল কোনো মাটি লাগে না? যে কোনো মাটিতে? না, যে কোনো মাটিতে, বাইলে মাটি আর কি ভালো হয় না, ওই দোআঁশ মাটি লাগে। দোআঁশ মাটি লাগে। দোআঁশ মাটি এগুলো আমরা ঝিটকা বাজারে হাটের দিন বেশি, আমরা বাজারের দিন বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, করেন, কাজ করেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জে এরকম পানের বাগান রয়েছে, সত্যি জানা ছিল না। তো আমরা হঠাৎ করে এইরকম বাগানের সন্ধান পেলাম। আশেপাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শুধু পান আর পান। এই পানগুলো সত্যি দেখে অভিভূত হলাম। দর্শক, আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, এই পানের স্বাদ নিয়ে যেতে পারেন। এখন আমি রয়েছি এই পানের বাগানটিতে। আর পানের বাগানে কখনো এই ইতিপূর্বে আসিনি কখনো, তো অসাধারণ একটি অনুভূতি। তো এই পানের বাগানটি দেখতে পাচ্ছেন যে কিভাবে জাংলা দিয়ে এটাকে যত্ন সহকারে এই পানের বাগানটিকে গড়ে তুলতে হয়। দর্শক, পানের এই বাগানে আসলাম, কিন্তু পান খাবো না তা কি করে হয়? একটা পান খেয়ে দেখবো কিরকম টেস্ট। ভাই একটু যদি, দর্শক, একটা পান নিলাম এখন, দেশাল পান। পানের এরকম বাগানে কখনো আসিনি। বাগান থেকে নিজের হাতে পান ছিঁড়ে খাওয়া সত্যি এক অসাধারণ অনুভূতি। একটু একটু কড়া ঝাঁস, কিন্তু খারাপ না, ভালো। অবশ্যই এখানে আসতে পারেন। বন্ধুরা, এই অপরূপ লাবণ্যময় এবং রূপসী বাংলার এই গ্রামীণ জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের মতো এই রূপসী বাংলার এই অপরূপ সৌন্দর্যময় গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো জেলায়, নতুন কোনো জনপদে। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।